পেটের মধ্যে থাকে হলো পাকস্থলী বা মানে আমাদের যে খাদ্য বস্তুটা যেখানে রিজার্ভ থাকে সেটাকে বলা হয় পাকস্থলী। সেই পাকস্থলী বা স্টোমাক, এই স্টোমাকের মধ্যে খাবারগুলো জমা হয় এবং সেখান থেকে খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মন্ডে পরিণত হয়। আমাদের পাকস্থলীতে সবসময় একটা সংকোচন প্রসারণ এইভাবে একটা সংকোচন প্রসারণ হয়, যার ফলে আমাদের পাকস্থলীতে যে খাবারগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ছোট ছোট কণায় পরিণত হয় এবং সেখান থেকে আস্তে আস্তে এখানে একটা স্ফিংটার বা দরজার মতো থাকে, সেখান থেকে এই স্ফিংটার বা দরজা দিয়ে আস্তে আস্তে এই খাবারগুলো নিচের দিকে স্মল ইন্টেস্টাইনে যায় এবং স্মল ইন্টেস্টাইনেরও আবার তিনটা ভাগ আছে, সেটা আমরা এর পরবর্তীতে জানবো। তো এই স্মল ইন্টেস্টাইনের এই অংশ হয়ে 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 যায় হলো লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত। তার মানে হলো পাকস্থলীর এই নিচ থেকে শুরু করে এবং বৃহদান্তের আগ পর্যন্ত যে অংশটা এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। আর এই স্মল ইন্টেস্টাইনের পর থেকে শুরু করে আমাদের এই যে একদম পায়ুপথ, যেটা এখান থেকে শুরু করে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এখান থেকে আসলো হলো আমাদের পায়ুপথ বা পায়খানার রাস্তা, এই যে এই অংশটা। আবার আরেকটা মজার বিষয়, আমরা অনেকেই জানি যে অ্যাপেন্ডিসাইটিস একটা রোগ আছে, অ্যাপেন্ডিক্সে যে রোগটা হয়, এই যে এইটাই হলো সেই অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স এর মধ্যে সাধারণত যখন ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, ইনফেকশন মানে যখন যেখানে কোনো একটা জায়গায় যদি ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো কারণে, অন্য যে কোনো কারণে সেখানে যদি পচন ধরতে ধরে, তখন সেটাকে বলা হয় ইনফেকশন। তো এই যে এইখানে এই যে আমাদের এই লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রের এই নিচের অংশেই থাকে সাধারণত এই অ্যাপেন্ডিক্স। এই যে লেজের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা এই অ্যাপেন্ডিক্সটা যখন ইনফেকশন হয় তখন সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। এবং তখনই সাধারণত যখন এটা এমন একটা কন্ডিশন, এই পার্টটা, এই অ্যাপেন্ডিক্সের পার্টটা যদি আমাদের বডিতে নাও থাকে তেমন কোনো সমস্যা হয় না আমাদের, যার কারণে তখন এটা কেটে ফেলা হয়, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন। বর্তমানে ক্যামেরার মাধ্যমে এই অপারেশন গুলো করা হয়, যেটাকে বলা হয় এন্ডোস্কোপি। এই এন্ডোস্কোপি করে পেট, আমাদের পেটের মধ্যে গ্যাস দিয়ে পেট ফুলিয়ে সেখানে ক্যামেরার মাধ্যমে বর্তমানে এই অপারেশন গুলো করা হয়। আচ্ছা, এটা শুধুমাত্র জানানোর জন্য বললাম। আচ্ছা, আমরা ভিডিওটা একটু দেখি। এই যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে এই যে এরকম খাঁচকাটা খাঁচকাটা বিলাই থাকে বা ভিল্লি বলে এটা। এই যে এই অংশটা স্মল ইন্টেস্টাইন গেল, আর স্মল ইন্টেস্টাইনের পরেই শুরু হলো লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র, আর বৃহদান্ত্রের পরে হলো রেকটাম। রেকটাম বা মলাশয়, মানে আমাদের মলটা যে জায়গায় রিজার্ভ থাকে, মলটা যে জায়গায় থাকে সেটাকে বলা হয় মলাশয় বা রেকটাম। আচ্ছা, আমি সামনের দিকে আগাই। আচ্ছা, ক্ষুদ্রান্তকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রথমে যেটা বললাম যে ক্ষুদ্রান্ত, তাহলে আমরা সবাই তো এইটুকু বুঝলাম যে আমাদের বডিতে আমরা খাবার খাওয়ার পর প্রথমে খাবারটা মুখ দিয়ে আমাদের গলা দিয়ে যায় হলো অন্ন নালী বা ইসোফেগাস। অন্ন নালী মানে আমাদের গলার নিচ থেকে, আমাকে যদি দেখতে পান আপনারা তাহলে আমাকে দেখতে পারেন এখান থেকে, যে আমার গলার থেকে এই যে বুকের এই যে এই অংশ পর্যন্ত, এটাকে এখানে এই পর্যন্ত বিস্তৃত থাকে অন্ন নালী বা ইসোফেগাস। অন্ন নালীর পরের যে অংশটা সেখানে থাকে হলো এখানে এই পাশ দিয়ে থাকে হলো স্টোমাক। স্টোমাক বা সেটাকে বলা হয় পাকস্থলী, যেখানে আমাদের খাদ্যগুলা, মানে আমাদের আমরা যে মানে সোজা বাংলা কথায় পেট বলতে যেটা বুঝি, যেখানে আমাদের খাবারগুলা জমা থাকে সেটাকে বলা হয় পাকস্থলী। এবং পাকস্থলীর নিচের যে অংশটা সেটাই হলো ক্ষুদ্রান্ত, এবং ক্ষুদ্রান্ত তিনটা ভাগের পরেই শুরু হয় বৃহদান্ত। তিনটা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আবার মনে হয় কেউ স্ক্রিন শেয়ার করেছেন। ঠিক আছে। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো ডিওডেনাম, জেজুনাম, আর একটা হলো আইলিয়াম।
মানে আমি যে এর আগে দেখালাম যে ক্ষুদ্রান্তকে 3টা ভাগে ভাগ করা হয়, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। আচ্ছা, এখন বলি ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম কোনটা কোন অংশ। মানে আমাদের এই পাকস্থলী থেকে বের হওয়ার পরে পাকস্থলীর যে পাইলোরিক অরিফিস, এই পাইলোরিক এই যে পাকস্থলীর যে মানে এই শেষ অংশটা, এটাতে বলা হয় এইখানে একটা দরজার মতো জায়গা থাকে, এইখানে থাকে হলো পাইলোরিক স্ফিংক্টার। এগুলো প্রত্যেকটা এক একটা নাম, তো এগুলো আপনাদের আসলে মুখস্থ করতে হবে না, জাস্ট এই জিনিসগুলো আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমাদের শরীরে কোথায় কোন অঙ্গটা আছে, কোন ওষুধটা কোন জায়গায় যে কাজ করে, সেই সব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখার জন্য আমাদের এই বডি পার্টস গুলা সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। যেহেতু আপনারা এখানে একটা কোর্স করতে এসেছেন, তো অবশ্যই আপনাদের এই বডি পার্ট গুলা সম্পর্কে জানতে হবে, এবং কোন অর্গানের কাজ কি সেটা যদি আপনি জানেন তাহলে খুব ভালোভাবে বুঝবেন যে কোন ওষুধটা কোন জায়গায় যে কাজ করে এবং কোন জায়গার অসুখে কি ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, তো এরপর আসি যে এখানে হলো স্টোমাকের যে এই যে পাইলোরিক স্ফিংক্টার, এটার শেষ থেকেই শুরু হয় হলো ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। আর এই ক্ষুদ্রান্তের প্রথম যে ভাগ, এই যে এখান থেকে পাইলোরিক মানে আমাদের স্টোমাকের শেষ অংশ থেকে প্রথম একটা অংশ, এই অংশটাকে বলা হয় ডিওডেনাম। আবার ডিওডেনামের পর জেজুনামের আগ পর্যন্ত যে অংশটা, এখান থেকে এই যে এইটুকু, আমার ছবি কি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক মতো? কথা কথা কি কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? মানে যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন কাইন্ডলি। জি জি শোনা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এই ডিওডেনামের পর আইলিয়ামের আগ পর্যন্ত যে অংশটা মিডলে, এই অংশটাকে বলা হয় জেজুনাম। আর জেজুনামের নিচে যে অংশটা আমাদের লার্জ ইন্টেস্টাইনের সাথে মিলে, সেটাকে বলা হয় আইলিয়াম। তাহলে এখানে আমরা এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের 3টা অংশ, এক হলো ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। আচ্ছা, সামনের দিকে আগাই। আচ্ছা, ডিওডেনাম, এখন আমরা প্রত্যেকটা অংশকে একটু আলাদা আলাদা করে জানবো। ডিওডেনাম কোনটা? ডিওডেনাম হলো ক্ষুদ্রান্তের প্রথম অংশটি হলো ডিওডেনাম। এই যে যেটা বললাম যে ক্ষুদ্রান্তের প্রথম অংশটাই হলো ডিওডেনাম। দেখতে অনেকটা ইংরেজি বড় হাতের সি অক্ষরের মতো। এটা হলো ইংরেজি সি অক্ষরের মতো, এই যে শেপটা, এই যে অনেকটা সি অক্ষরের মতো, সি অক্ষরের মতো। আচ্ছা, ডিওডেনাম এটি প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়। এটা সাধারণত 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এটি অ্যাবডোমেনের আম্বিলিকাল অঞ্চলে অবস্থিত। আচ্ছা, আমাদের মানে ফুল যে অ্যাবডোমেনটা, এটাকে আসলে 9টা রিজিয়ন বা 9টা ভাগে ভাগ করা হয়। তো আমাদের যে নাভির যে অংশটা থাকে মাঝখানে, সেটাকে বলা হয় আম্বিলিকাল রিজিয়ন বা আম্বিলিকাল অঞ্চল। মানে আমাদের নাভি, আম্বিলিকাস, নাভির ইংরেজি হলো আম্বিলিকাস। আর এই নাভির যে অংশটা, সেটাকে বলা হয় আম্বিলিকাল রিজিয়ন। তো এই আম্বিলিকাল রিজিয়নে সাধারণত এই ডিওডেনামটা সাধারণত থাকে। এই যে এইটা হলো ডিওডেনাম। এই ডিওডেনামের মাথায় থাকে হলো এই যে ডিওডেনামের সাথে গা ঘেঁষে থাকে হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, মানে যেখান থেকে সাধারণত আমাদের মানে ডায়াবেটিস হওয়ার জন্য যে দায়ী ইনসুলিন হরমোন, সেই হরমোনটা এই যে এই অগ্নাশয় থেকে আসে। এবং এই অগ্নাশয়টা এই ডিওডেনামের সাথে যুক্ত থাকে। আচ্ছা, এই বিষয়গুলো আবার আস্তে আস্তে ভিতরের দিকে জানবো। আমরা এখন যেটা জানছিলাম যে ডিওডেনাম কি জিনিস। তাহলে ডিওডেনাম হলো যে এটা হলো অ্যাবডোমেনের আম্বিলিকাল অঞ্চলে থাকে, এটা হলো ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডেনাম সোজা হিসাবে। আচ্ছা, এই যে এটা হলো ডিওডেনামের যে ভিতরে, গায়ের ভিতরে যে খাঁজকাটা খাঁজকাটা জায়গাগুলো থাকে, সেখানে খাবার যাওয়ার সময় সেখান থেকে খাদ্য রস গুলা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় বা শোষণ হয়। এরপর জেজুনাম কোনটা? জেজুনাম ডিওডেনামের পর প্রায় 2.5 মিটার লম্বা অংশ নিয়ে জেজুনাম গঠিত হয়। তাহলে ডিওডেনামের পরের যে অংশটা, সেটাই হলো জেজুনাম। আর আইলিয়াম কি? ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশটাই হলো আইলিয়াম। এটি জেজুনামের শেষ প্রান্ত হতে
সিকাম পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা হলো ডিওডেনাম, জেজুনাম, জেজুনামের শেষ মানে পর থেকে সিকাম পর্যন্ত। সিকাম হলো ওই যে আমাদের যে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত, এই বৃহদান্ত্রের প্রথম অংশটাকেই বলা হয় সিকাম। এটি ক্ষুদ্রান্তের 5/3 অংশ নিয়ে গঠিত। এটি ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ। তার মানে আমরা জানলাম যে ডিওডেনামটা ছোট একটা অংশ, সি এর মতো। এরপর হচ্ছে জেজুনাম, আর সবচেয়ে বড় অংশটা হলো আইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। আচ্ছা, এরপর আসবো আমরা, এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে জেজুনাম আর আইলিয়াম, এই অংশটা স্মল ইন্টেস্টাইনে জেজুনাম আইলিয়াম, এই অংশটা দেখা যাচ্ছে। এই যে এটা হলো জেজুনাম, এই যে এই অংশটা জেজুনাম, আর এই যে এই অংশটা আইলিয়াম। এরপর আমরা জানবো হলো যে ক্ষুদ্রান্তের কাজ। ক্ষুদ্রান্তের কাজ হলো পানি, খনিজ লবণ ও ভিটামিন শোষণ করা। তাহলে যেটা বললাম যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত কাজ কি আমাদের বডিতে, মানে আমাদের পাকস্থলী তো করে কি, খাদ্যটাকে রিজার্ভ করে রাখে বা খাদ্যটাকে মানে স্টোর বা সংরক্ষণ করে ওই জায়গায় রাখে অনেকগুলা খাবার। এরপর সেখান থেকে খাবারগুলো আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয় এবং নিচের দিকে যেতে থাকে, এবং ক্ষুদ্রান্ত দিয়ে যাওয়ার পথে এখানে সাধারণত এই ক্ষুদ্রান্তর যে গা, এটা হলো যদি লুমেন বলে বা একটা পাইপ, এই পাইপের যে চারদিকে গা থাকে, মানে এই ক্ষুদ্রান্তের চারদিকে যে এর গা থাকে, দেয়াল থাকে, সেখান দিয়ে এই পানি, খনিজ লবণ এবং ভিটামিন শোষণ হয়। পানি, খনিজ লবণ এবং ভিটামিন শোষণ হয়, মানে আমরা যে ভিটামিন গুলা খাই, পানি গুলা খাই, এই আমাদের বডিতে এগুলা সাধারণত এই যে এই ক্ষুদ্রান্ত দিয়ে হয়ে আমাদের ব্লাডে যায় এবং ব্লাড থেকে মেটাবলিজম হয়ে আমরা শক্তি পাই। আচ্ছা, খাদ্য হজমে সহায়তা করে। এখানে এখানে 95% খাদ্য শোষিত হয়, মানে আমরা যে 100 ভাগ যদি খাবার খাই, তার মধ্যে 95 ভাগ খাবারই এই যে এখান থেকে শোষিত হয়, ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়। আচ্ছা, বৃহদান্ত্র কি? ইলিওসিকাল ভালভ হতে পায়ু পর্যন্ত, ইলিওসিকাল ভালভ হতে পায়ু পর্যন্ত বিস্তৃত অপেক্ষাকৃত মোটা খাঁজকাটা নালীকে বৃহদান্ত্র বলে। এটি প্রায় 2 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ইলিওসিকাল ভালভ মানে, ইলিওসিকাল ভালভ বলতে কি বোঝায়, যে এই যে আমরা এর আগে বললাম ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, এই যে এইখানে ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, আর আইলিয়ামের পরেই শুরু হয় হলো লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র, আর বৃহদান্ত্রের প্রথম পার্টটাকে বলা হয় সিকাম। তাইলে এই এখানে হচ্ছে আইলিয়াম, আর আইলিয়ামের আর এই পাশে হইলো সিকাম, দেখাচ্ছি, এখানে হইলো সিকাম আর এই পাশে হইলো আইলিয়াম, মানে এই অংশটা হলো আইলিয়ামের অংশ, আর এই যে এই অংশটা হলো সিকামের অংশ। আর এই যে আইলিয়াম, আইলিয়াম আর এই যে সিকাম, এই দুইটা মাঝখানে একটা ভালভ বা কপাটিকা থাকে, কপাটিকা মানে দরজার মতো, এই যে এই জায়গাটাকে বলা হয় ইলিওসিকাল ভালভ। আচ্ছা, ঠিক আছে, এখন লার্জ ইন্টেস্টাইনের প্রথম অংশটা হলো সিকাম, এরপর দ্বিতীয় অংশ হলো অ্যাসেন্ডিং কোলন, মানে যেই কোলনটা উপর দিকে যায়, এরপরে হচ্ছে ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এরপরে সিগময়েড কোলন, 4টা অংশ বলতে গেলে। আর এরপরে হচ্ছে রেকটাম, এনাস। সামনের দিকে আগাই তাহলে বুঝতে পারবো। যে এখানে আরেকটা ছবিতে দেওয়া আছে যে এই যে এই অংশটার মধ্যে শেষ হলো সাধারণত আমাদের ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, মানে আমাদের ক্ষুদ্রান্ত। আর ক্ষুদ্রান্তের এই পরের অংশটা, ক্ষুদ্রান্তের পর থেকেই শুরু হলো বৃহদান্ত্র, এই যে এইটা পুরোটাই হলো বৃহদান্ত্র। আর এই বৃহদান্ত্রকে আবার 4টা ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা জানবো। এই যে বৃহদান্ত্রকে 3টি অংশে ভাগ করা হয়েছে, একটা হলো সিকাম, কোলন, রেকটাম। আচ্ছা, সিকাম, কোলন, রেকটাম মানে হলো এই যে এই অংশটা হলো সিকাম,
আর কোলন হয়েছে এই পুরো অংশটাকে একটা অংশে ভাগ করা হয়েছে। এই যে এখান থেকে এই পুরো অংশটা, এখান থেকে এই পুরো অংশটাকে ভাগ করা হয়েছে আরেকটা ভাগে। এটা হলো সিকাম, এই যে এটা হলো 1 নাম্বার সিকাম, এটা হলো 2 নাম্বার কোলন, আর আরেকটা হইছে রেকটাম। 3 নাম্বার হলো রেকটাম, মানে হইছে মলাশয়। এই যে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়েছে, বৃহদান্ত্রকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিকাম, কোলন, আর হলো রেকটাম। আচ্ছা, এই কোলনের মধ্যে আর এই যে এই ভাগগুলো আছে সেটা আমরা আবার জানবো। আচ্ছা আচ্ছা, এই পড়াগুলা মানে একদম আমাদের ব্রেনে যে খুব প্রেসার দিয়ে বুঝতে হবে এরকম না, কিন্তু যতটুকু বুঝতে পারেন এটা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, তাহলে এই অ্যানাটমি গুলো জানলে সবার জন্য অনেক সুবিধা হবে। এটা একটু কঠিন লাগবে স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই যদি কোনো অংশ না বুঝে থাকেন। আর যদি কোনো কিছু না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন কাইন্ডলি। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইন গেল। আচ্ছা, বৃহদান্ত্রকে তাহলে 3টা ভাগে ভাগ করলাম, সিকাম, কোলন আর রেকটাম। আচ্ছা, সিকামের অংশটাকে কি বলে, যে এটি বৃহদান্ত্রের প্রথম অংশ, মানে সিকামটা হলো বৃহদান্ত্রের প্রথম অংশ। এটি প্রায় 6 সেন্টিমিটার লম্বা এবং 7.5 সেন্টিমিটার চওড়া হয়ে থাকে, দেখতে অনেকটা বদ্ধ থলির মতো। এই যে এই অংশটাকে বলা হয় বদ্ধ থলির মতো, মানে সিকামটা, এই যে সিকাম, এই যে এই জায়গাটা বদ্ধ থলির মতো একটা জায়গা থাকে, এটাকে বলা হয় সিকাম। আচ্ছা, সিকামের পর আসি অ্যাপেন্ডিক্স। এই যেটা বললাম যে অ্যাপেন্ডিক্স মানে অ্যাপেন্ডিসাইটিস হয় যেই জায়গায়, অ্যাপেন্ডিক্স কি সিকামের সাথে আঙ্গুলের মতো, সিকামের সাথে আঙ্গুলের মতো বাড়তি একটা মাংসপিণ্ড থাকে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। আঙ্গুলের মতো একটা বাড়তি মাংসপিণ্ড থাকে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এটি প্রায় 2 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, তার মানে এটা 2 থেকে 20 সেন্টিমিটার লম্বা হতে পারে। আর যে অঞ্চলে থাকে অ্যাপেন্ডিক্সটি অবস্থান করে তাকে ম্যাকবার্নিস পয়েন্ট বলে। তাহলে এই যে আমাদের এই অ্যাপেন্ডিক্সটা যে অংশে থাকে তাহলে সেটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। সাধারণত এটা আমরা সার্জারিতে করার সময় যখন একটা অ্যাপেন্ডিসাইটিসের রোগী আসে তখন আমরা এই ম্যাকবার্নিস পয়েন্ট বা আমাদের মানে পেটের নিচের দিকে নাভির ডান পাশের একটা অংশ, সেটারে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। আমরা সেখানে হাত দেই, হাত দেওয়ার পর আমরা যখন পেশেন্টকে বলি যে আপনার ব্যথাটা কোন জায়গায়, 1 আঙ্গুল দিয়ে দেখান, তখন পেশেন্ট এই ম্যাকবার্নিস পয়েন্টের মধ্যে হাত দেয় এবং আমরা তখন যখন ওখানে হাত দিয়ে চাপ দেই আঙ্গুল দিয়ে, তখন পেশেন্ট অনেক ব্যথা ফিল করে। এখান থেকে আমরা বুঝি যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। তো তার মানে কারণ কি, যে অ্যাপেন্ডিক্সটা যে রিজিয়নে থাকে সেটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। আচ্ছা, এই যে এইটাই হলো অ্যাপেন্ডিক্স, মানে আমাদের সিকামের সাথে একটা আঙ্গুলের মতো বর্ধিত অংশ থাকে, এই যে এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই যে এটাই হলো ম্যাকবার্নিস পয়েন্ট। এই যে এটা হলো আম্বিলিকাস মানে আমাদের নাভি, নাভি। আর এটা হলো আমাদের ওই যে এটাকে কি বলে, হিপ বোনস বলে, মানে হলো আমাদের যে পায়ের উপরে যে উরুর যে অংশের যে হাড়টা সেটা, আর এটার মাঝামাঝি এই অংশটাকে ম্যাকবার্নিস পয়েন্ট বলে। যাই হোক, এটা এত গুরুত্বপূর্ণ না। আর আরেকটা যেটা বিষয় বলেছিলাম যে আমাদের অ্যাবডোমেন বা পেটকে সাধারণত 9টা ভাগে ভাগ করা হয়। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে। এটা হলো এপিগ্যাস্ট্রিক, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম। যাই হোক, এগুলো এত কিছু জানতে হবে না। এই যে আমাদের নাভিটা যে অংশে থাকে সেই অংশটাকে বলা হয় আম্বিলিকাল রিজিয়ন। আচ্ছা, সিকামের কাজ কি? এটা খাদ্য বস্তুর বর্জ্য পচনে সহায়তা করে, মানে আমাদের খাদ্য বস্তুটা যেটা আছে সেটা পচাইতে সহযোগিতা করে যাতে আমাদের ভালো অ্যাবজর্পশন হয়, মানে খাদ্যটা ভালোভাবে শোষণ হয়। এরপর কোলন, তাহলে সিকামের পর আসলো কোলন। কোলন সিকামের পর প্রায় 130 সেন্টিমিটার লম্বা খাঁজ কাটা মোটা অংশকে বলা হয় কোলন। তাহলে সিকামের পর 130 সেন্টিমিটার লম্বা
খাঁজ কাটা মোটা অংশকে বলা হয় কোলন। কোলনকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। এই যেটা বললাম যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। তার মানে অ্যাসেন্ডিং মানে উপর দিকে যাচ্ছে, যেটা ঊর্ধ্বগামী। অ্যাসেন্ডিং মানে উপর দিকে উঠা, এটা হলো ঊর্ধ্বগামী। এরপর হলো ট্রান্সভার্স মানে অনুপ্রস্থ। ট্রান্সভার্স মানে এরকম সোজা, মানে আমাদের মাটির লেভেলে যেটা থাকে সেটা বলা হয় ট্রান্সভার্স বা অনুপ্রস্থ। এরপর নিম্নগামী কি, নিচের দিকে যাচ্ছে, যেটা ডিসেন্ডিং মানে যেটা নিচের দিকে যাচ্ছে, ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। এরপর আসলো সিগময়েড কোলন। নিম্নগামী কোলনের নিচের যে অংশটা সেটাকে বলা হয় সিগময়েড কোলন। তাহলে ঊর্ধ্বগামী কোলন হচ্ছে 15 সেন্টিমিটার, অনুপ্রস্থ 50 সেন্টিমিটার, আর নিম্নগামী 25 সেন্টিমিটার, আর সিগময়েড কোলন 40 সেন্টিমিটার। এখানে আমরা দেখি কোনটা কি। তাহলে আমরা প্রথমে জানলাম যে আমাদের বৃহদান্ত্রকে আমরা ভাগ করি 3টা ভাগে মূলত। একটা হলো এই যে এটা হলো সিকাম, সিকামের পর এই যে কোলন, সিকামের পর কোলন, আর কোলনের পর হচ্ছে রেকটাম, রেকটাম বা মলাশয়, রেকটাম বা মলাশয়। তার মানে টোটাল 3টা অংশে ভাগ করি। আর এই কোলনকে আবার ভাগ করা হয়েছে আরো 3টা অংশে। এই কোলনের আরো 3টা অংশ কি কি, যে এই যে সিকামের এই উপর থেকে এই যে এই অংশটা, এই যে লম্বা অংশটা, এই যে লম্বা অংশটা, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন বা উপর দিকে যাচ্ছে। এই কোলনটা উপর দিকে যাচ্ছে, এই কোলনটা উপর দিকে যাচ্ছে, তার কারণে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে এটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, তো এজন্য বলা হয় অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বগামী কোলন। আচ্ছা, এরপর আরেকটা কি আছে, ট্রান্সভার্স কোলন বা অনুপ্রস্থ। এই যে এটা হলো ট্রান্সভার্স মানে আমাদের পাশাপাশি আড়াআড়ি ভাবে যাচ্ছে, এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলনের পর হচ্ছে ডিসেন্ডিং কোলন বা নিচের দিকে যাচ্ছে, ডিসেন্ডিং মানে নিম্নগামী, তাহলে এটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনের পর আসলো সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলনের পর আসলো কি সিগময়েড কোলন। এই যে এই অংশটা মানে ডিসেন্ডিং কোলনের একটু নিচের যে অংশটা, এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় সিগময়েড কোলন। আর সিগময়েড কোলনের পরের অংশটাই হলো রেকটাম। রেকটামের পরে সাধারণত এনাস বা পায়ুপথ মানে মলাশয়, মলাশয়ের নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় পায়ুপথ। মানে হলো যেখানে পাইলস হয়, মানে যেই রাস্তা দিয়ে আমাদের পায়খানা বের হয় সেটাই হলো পায়ুপথ। আচ্ছা, এই যে এখানে আরো সুন্দর করে দেওয়া আছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। মানে সিকাম ঊর্ধ্ব কোলন, নিম্নগামী অনুপ্রস্থ কোলন, আর হচ্ছে নিম্নগামী কোলন, আর এদিকে হলো সিগময়েড কোলন এবং নিচের অংশটা রেকটাম। আচ্ছা, এখন আসি কোলনের কাজ কি। এটি মল তৈরিতে সহায়তা করে, লৌহ ও পানি শোষণ হয় এখানে, আর হলো এটি মলকে পিচ্ছিল করে দেয়। তাহলে কোলনের কাজ কি, কোলনের কাজ হলো এটা সাধারণত মল তৈরি করে, মানে আমরা খাবার খাওয়ার পর যে আমাদের খাদ্য বস্তুগুলার যে পুষ্টি সেগুলো শোষণ হয়ে যাওয়ার পর, মানে আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত এইখানে বেশি পরিমাণ খাবার শোষিত হয়ে যায়, মানে খাবারের যে পুষ্টিগুণ গুলো আছে সেগুলো আমাদের এখান দিয়ে শোষিত হয়ে যায়। শোষিত হওয়ার পর যে অংশগুলো থাকে, মানে আমরা আমাদের মলের সাথে যে জিনিসগুলো বের হয় সেটা সাধারণত এই মলটাই তৈরি হয় এই কোলনে। এছাড়া কোলনে মল তৈরি হওয়ার সাথে সাথে আরো কিছু পরিমাণ লৌহ ও পানীয় এখানে শোষিত হয়। এটি মলকে পিচ্ছিল করে, এটা মলকে যে মলটা সেটাকে পিছলা করে যাতে সেটা সামনের দিকে আগাতে পারে। আচ্ছা, মলাশয় কি, মলাশয়কে বলা হয় ইংরেজিতে রেকটাম। মানে আমাদের সিগময়েড কোলন মানে হইছে কোলনের নিচের অংশটাই হলো মলাশয় বা রেকটাম। আচ্ছা, এটি বৃহদান্ত্রের শেষের অংশ, যা দেখতে অনেকটা বদ্ধথলির মতো। এটাও একটা বদ্ধথলির মতো, মানে মলাশয় এটা হলো একটা থলি যেখানে মল জমা থাকে, এটা হলো একটা বদ্ধথলির মতো। এটা প্রায় 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। কাজ কি, মল সাময়িকের জন্য জমা থাকে, আর হলো মল নিষ্কাশনে সহায়তা করে।
তার মানে রেকটামের কাজ বা মলাশয়, আমরা তো প্রথমে বললাম এটা হলো মলাশয়। মলাশয়ে মল থাকবে, এটি স্বাভাবিক। আর এই মলটা, এইটার কাজ কি, মল জমা রাখবে এবং মল এখান থেকে বের করে দিতে সাহায্য করবে। যখন আমাদের মানে পায়খানার চাপ হয়, কিভাবে হয়, যখন এই মলাশয়টা মানে এর যে ধারণ ক্ষমতা এটা যখন ভরে যায়, তখন সাধারণত এই মলাশয়ের গায়ে চাপ দেয়, এবং মলাশয় যখন আহ, চাপ দেয় তখন আমাদের বাথরুমে যাওয়ার একটা ফিলিংস হয়। তখন আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাকে টয়লেটে যেতে হবে, এবং টয়লেটে যাওয়ার পর এই মলাশয় বা রেকটামটা কন্ট্রাকশন হয়। তখন এই কন্ট্রাকশন হওয়ার ফলে এই মলাশয় থেকে যে মলগুলো থাকে সেগুলো আমাদের বায়ুপথ দিয়ে নিচের দিকে বের হয়ে যায়। হয়তো কথাগুলো অনেক কঠিন লাগতে পারে, কথাগুলো কি কিছু বোঝা যাচ্ছে যারা আছেন? জি বুঝাচ্ছি স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। ঠিক আছে, ধন্যবাদ। তো পড়াগুলো আসলে খুব কঠিন, এই যে এই অ্যানাটমির পড়াগুলো। তো তাও আমি যতটুকু সম্ভব মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। কিন্তু আসলে কিছু টার্ম থাকে যেগুলো মেডিকেল সায়েন্সে ওইভাবেই থাকে, তো যেগুলো যার কারণে এইসব টার্ম গুলো একটু জানতে হয় আর কি, মুখস্থ করতে হয় সাধারণত। কিন্তু আপনাদের এত গুরুত্বপূর্ণ না এইসব জিনিস, জাস্ট শুধুমাত্র মানে ধারণা, আমাদের বডিতে খাবারটা খাওয়ার পর কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে, কোন অর্গানটা কোথায় আছে, এটার একটা ক্লিয়ার ধারণার জন্য আপনাদেরকে আসলে এত কিছু বোঝানো। আচ্ছা, এরপর লার্জ ইন্টেস্টাইন দেখলাম, এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, রেকটাম, এই যে যেটা বলতেছিলাম রেকটাম। রেকটাম কোনটা? এই যে এই অংশটা রেকটাম। তার মানে আমরা শুরু থেকে যদি বলি, তাহলে আমরা খাবার খাওয়ার পর বা পাকস্থলীতে। স্যার মেবি আপনার নেটওয়ার্কে প্রবলেম করতেছে। না সরি, আসলে আমার একটা কল এসেছিল। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের পাকস্থলীতে খাবার আসলো, পাকস্থলী থেকে এই যে ক্ষুদ্রান্ত, এই যে কালো কালো যে অংশটা দেখা যাচ্ছে, এটা হলো ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের তিনটা ধাপ ছিল, সেটা কি ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। এই তিনটা ভাগ হয়ে আবার খাবারটা আসলো কোথায়, এই যে কোলনে। এখানে বলা হয় যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন। আর এই যে এই যেই জায়গায় এসে মিললো সেটাকে বলা হয় সিকাম। আচ্ছা, এই সিকামে মিললো, সিকাম থেকে কোলন দিয়ে ঊর্ধ্বগামী কোলন, ট্রান্সভার অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন। এরপর এরপর সেখান থেকে আসলো হলো সিগময়েড কোলন। এই সিগময়েড কোলনের নিচের যে অংশটা, এটাকে বললাম আমরা রেকটাম বা মলাশয়। এই যে মলাশয় বলতে এই যে এই অংশটাকে এখানে যে হাইলাইট করা আছে, এই অংশটাকে বলা হয় মলাশয়। এখানে মল জমা থাকে, এবং মলাশয়ের নিচেই থাকে হলো মলদ্বার বা পায়খানার যে রাস্তা, সেখান থেকে এই যে মলগুলো বের হয়ে যায়। পায়ুপথ বা এনাল ক্যানেল। পায়ুপথ বা এনাল ক্যানেল, মলাশয়ের পর 3 সেন্টিমিটার লম্বা নালীকে পায়ুপথ বলে। পায়ুপথে দুইটি পেশিবলয় থাকে। দুইটি পেশিবলয় বলতে বোঝায় যে স্পিংটার। স্পিংটার মানে কি? স্পিংটার মানে হলো একটা আহ, এই যে একটা যদি রাবার বলি, যে একটা রাবার, এই রাবারটা যদি মানে ছোট অবস্থায় দেখা যাবে যে এর রাস্তাটা বন্ধ হয়ে থাকবে, কিন্তু যখন এটা বড় হবে তখন এখানে একটা গোল অংশ তৈরি হবে। মানে ফাঁকা অংশ তৈরি হবে। স্প্রিংটারও সেই সেরকম একটা জিনিস, যে জিনিসটা নর্মালি থাকবে হচ্ছে এরকম, কিন্তু সেটা যখন প্রসারণ হবে তখন সেখান থেকে কিছু খাদ্যবস্তু পাস করতে পারবে, এটাকেই বলা হয় স্প্রিংটার বা পেশি বলয়। এই স্প্রিংটারটা তৈরি হয় পেশির বলয় দিয়ে। তো সেখানে দুই ধরনের পেশি বলয় থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হলো এক্সটার্নাল স্প্রিংটার বা বাহিরের দিকে স্প্রিংটার, আরেকটা হলো ইন্টারনাল স্প্রিংটার, এটা ভেতরের দিকে স্প্রিংটার। আচ্ছা, এখন এক্সটার্নাল স্প্রিংটারটা কি? এটি আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়।
তাহলে এক্সটার্নাল স্ফিংটারটা কি? এক্সটার্নাল স্ফিংটারটা হলো আমাদের মানে আমাদের নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করা যায় এই এক্সটার্নাল স্ফিংটার, কারণ আমরা হাত দিলেই সাধারণত আমাদের বায়ুপথে এই যে এক্সটার্নাল স্ফিংটারটা বাজে, এবং এটা আমরা নিজেরা চাইলে এটা আমরা খুলতেও পারি মানে বন্ধ করতে পারি, মানে এটা আমাদের ঐচ্ছিক। আমরা চাইলে যখন পায়খানা যখন চাপ দেই তখন ওইটা আগে খুলে যায়। আর ইন্টারনাল স্ফিংটার এটি আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না, এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, তাহলে ইন্টারনাল স্ফিংটারটা হলো সাধারণত থাকে ভিতর দিকে। এই যে এখন যদি আমি বুঝাই সহজভাবে, এই যে দেখেন এখানে এই যে এইটা হলো তো বললাম রেকটাম, রেকটামের পর এই যে অ্যানাল ক্যানেল, যদি আমি এই অংশটাকে বলি মানে অ্যানাল ক্যানেল বা পায়খানা যাওয়ার যে রাস্তা, বের হওয়ার যে রাস্তা, বা সেইখানে এইখানে দুইটা স্ফিংটার থাকে বা দুইটা মানে দরজার মতো থাকে, স্ফিংটার থাকে। সেটা হলো একটা হচ্ছে এই যে নিচের দিকে যে বাইরের দিকে মানে আমাদের স্কিনের সাথে যেই পায়খানার ইয়াটা লাগানো থাকে নালীটা, সেটাকে বলা হয় হলো এক্সটার্নাল স্ফিংটার। এটা সাধারণত আমাদের নিজের ইচ্ছা মতো খোলা যায় বা বন্ধ করা যায়, এবং এর ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল স্ফিংটার। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে কিনা, এই যে এইখানে এই জায়গাটায় থাকে হচ্ছে ইন্টারনাল স্ফিংটার। এই ইন্টারনাল স্ফিংটারটা আমাদের ইচ্ছা মতো আমরা এটা কন্ট্রোল করতে পারি না, এটা স্বয়ংক্রিয়ভাবে বডি নিজে থেকেই এটা কন্ট্রোল করে, যার কারণে দেখা যায় সাধারণত অনেক সময় আমাদের কনস্টিপেশন বা কষা হয়, মানে পায়খানা কষা হয়, যে আমাদের ঠিক মতো পায়খানা হয় না। সেটা এই যে এই ইন্টারনাল স্ফিংটারের কারণেই হয়, কারণ সেটা যখন স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে খোলার কথা সেটা যখন খুলতে পারে না, এখানে ভিতরে পায়খানা আস্তে আস্তে জমতে জমতে পায়খানার সাথে যে পানিগুলো থাকে সেগুলো শরীর শোষণ করে পায়খানাটা শক্ত হয়ে যায়, হার্ড স্টুল হয়ে যায় বা শক্ত পায়খানা হয়ে যায়। তখন আমাদের এই যে পায়খানা কষা হয়, এবং পায়খানা কষা দীর্ঘদিন যদি পায়খানা কষা থাকে এবং এই কষা পায়খানা এই পায়খানা রাস্তা দিয়ে যখন যায় বের হয় বা বায়ুপথ দিয়ে বের হয়, তখন এই যে আমাদের বিভিন্ন ধরনের পায়খানা রাস্তার সমস্যা, যেমন অ্যানাল ফিশার, এরপরে হলো হেমোরয়েড বা পাইলস, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো হয়, ফিস্টুলা, এই সমস্যাগুলো হয়। এই জন্য সবসময় আমরা রোগীদেরকে বলি যে আপনি সবসময় বেশি বেশি দিনে পানি খাবেন, কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি খাবেন প্রতিদিন। পরিমাণ মতো শাকসবজি খাবেন, যাতে আমাদের শাকসবজি খুব ভালো কাজ করে পেট পরিষ্কার করার জন্য, এবং ভালো পরিমাণ স্টুল বা পায়খানা তৈরি করে। পায়খানার ইংরেজিতে বলে স্টুল। তো এই পায়খানাটা তৈরি করে শাকসবজি, এবং পানি বেশি পরিমাণ খাইলে আমাদের শরীরে পানি থাকে এবং পায়খানাটা শক্ত হয়ে যায় না এবং সহজে পায়খানা হয়। আচ্ছা, এরপর পায়ুপথ গেল, এই যে এখানে দেওয়া আছে এই যে পায়ুপথের এই যে রেকটাস মাসেল, হ্যাঁ, এগুলো তো জানার দরকার নাই। এই যে অ্যানাল ফিশার, অ্যানাল ফিশার মানে কি? অ্যানাল ফিশার হলো যে আমাদের এই যে পায়খানার যে রাস্তাটা, এই যে এটা হচ্ছে পায়খানার রাস্তা, সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে, এটা একটা কাজের জিনিস। এই যে আমাদের এই পায়খানার রাস্তা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমাদের এই পায়খানার রাস্তা যখন এই যে পায়খানার রাস্তার যে গাটা, এই গায়ে যখন একটুখানি পায়খানা, শক্ত পায়খানা বের হওয়ার কারণে এই জায়গাটা যখন চিড় ধরে বা মানে ফেটে যায়, তখন সেখানে জ্বালা হয়। সেই জ্বালা হওয়ার কারণে সেই যে এই যে ফেটে গেল এটাকে বলা হয় ফিশার। আবার ফিস্টুলা অন্য জিনিস, আর হলো পাইলসটা অন্য জিনিস। পাইলস সাধারণত এই যে এই পায়খানার রাস্তায় যদি মানে এক্সট্রা কোনো মাংসপিণ্ড তৈরি হয়, যেটা অনেক সময় ভিতরে থাকে, এটার আসলে পাইলসের কয়েকটা গ্রেডিং থাকে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। তো দেখা যায় প্রথম ক্ষেত্রে এই পাইলসটা সাধারণত ভিতর দিকে যখন থাকে তখন হাতে বাঁধে না। আবার অনেকের এরপর আস্তে আস্তে এই পাইলসটা নিচের দিকে নামে, এরপর অনেকের হাতে বাঁধে, এবং বাঁধার পর আবার অনেকের হয় কি যে পাইলসের সাথে রক্ত যায়। তো এগুলো হলো অ্যানাল ক্যানেলের সমস্যা বা পায়খানার রাস্তার সমস্যা, অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, পাইলস। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা পরে আরো ডিটেইলস জানবো। এখন যেহেতু সামনে আসছিল, তো আপনাদেরকে আসলে কিছু সাধারণ তথ্য আমি জানালাম। আচ্ছা, পায়ু, এটি পরিপাক নালীর শেষ একটি ছিদ্র, বিশেষ করে যা দেহের বাইরে উন্মুক্ত হয়। মানে হলো পায়ু বলতে যে আমাদের পায়খানা রাস্তার যে স্কিনের সাথে যে অংশটা,
থাকে সেটাকে বলা হয় পায়ু বা এনাস। পায়ুর কাজ কি? এটা মল নিষ্কাশন করে, এটি স্বাভাবিক। আচ্ছা, পরিপাক গ্রন্থি। আচ্ছা, এতক্ষণ আমরা পরিপাক নালী বা পরিপাক তন্ত্রের যে দুইটা ভাগ এটার মধ্যে পরিপাক নালীগুলা পড়লাম। মানে এইখানে আমরা মুখ দিয়ে খাওয়ার পরে এই নালীগুলো বা পাইপগুলো বেয়ে বেয়ে খাবারগুলো নিচের দিকে নামে এবং আমাদের পায়খানার রাস্তা হয়ে শরীর থেকে বের হয়ে যায়, এটা হচ্ছে পরিপাক নালী। আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হলো পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক গ্রন্থি কি? পরিপাক গ্রন্থি হলো যেসব গ্রন্থি থেকে তরল নিঃসরণ হয়ে খাদ্য হজমে সহায়তা করে তাকে পরিপাক গ্রন্থি বলে। আচ্ছা, এখন বলি যে খাবার খেলাম মুখ দিয়ে এবং গলা হয়ে পরে হচ্ছে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এরপর হচ্ছে পায়ু 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 পথ দিয়ে এই খাবারগুলো বের হয়ে গেল। এটা কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে, এর মধ্যে শুধু এটা একা একা বের হতে পারে না, এটা এই যে এইভাবে যাওয়ার পথে অনেক ধরনের হরমোন, অনেক ধরনের এনজাইম, অনেক ধরনের মানে লিকুইড কিছু পদার্থ লাগে, যেটা এই খাদ্য বস্তুটাকে হজমে সহায়তা করে। মানে খাবার খাইলাম আর হজম হয়ে যাবে, এটা মানে কোনোভাবেই সম্ভব না। যেমন এখানে পিত্ত রস লাগে, যকৃৎ থেকে রস আসে, অগ্নাশয় থেকে রস আসে। এই রসগুলা মিশে যখন একটা মানে একটা কি বলে এটাকে, একটা জুস তৈরি হয়, সেই জুসটার মাধ্যমে সাধারণত এই আমাদের খাদ্য বস্তুটা সহজে হজম হয়। এবং এগুলার কোনোটার যদি ঘাটতি হয় তখন দেখা যায় আমাদের বদ হজম হয়, হজমের বিভিন্ন ধরনের সমস্যা হয়। আচ্ছা, এখন আসি যে পরিপাক গ্রন্থি কি। আর এই যে যে তরল গুলো সেগুলা যেই সব জায়গা থেকে বের হয় বা যে অর্গান বা যে অঙ্গ থেকে বের হয় সেটাকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পরিপাক গ্রন্থি। মানে এই গ্রন্থি থেকে সাধারণত এই তরল গুলো নিঃসরণ হয়। আচ্ছা, যেসব গ্রন্থি থেকে তরল নিঃসরণ হয়ে খাদ্য হজমে সহায়তা করে তাকে পরিপাক গ্রন্থি বলে। তাইলে যেসব গ্রন্থি থেকে এই তরলগুলা নিঃসরণ হয় এবং খাদ্য পরিপাকে সহায়তা করে তাকে কি বলে? পরিপাক গ্রন্থি বলে। আচ্ছা, আর এরকম গ্রন্থি কি কি আছে? এরকম গ্রন্থি আছে হলো লালা গ্রন্থি, অগ্নাশয়, যকৃৎ, পিত্তথলি ইত্যাদি। তাহলে কি আছে? লালা গ্রন্থি মুখের মধ্যে থাকে। আমরা মুখ খাবার পরে মুখে একটা ভিজা ভেজা ভাব তৈরি হয়, মানে খাবার শুকনো খাবার খাওয়ার পরেও সেটাকে ভিজানোর পর আমাদের মানে এটা কিভাবে হয়, আমাদের মুখের মধ্যে প্রায় 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থি থেকে লালা বের হয়, আমাদের মুখ ভিজা থাকে যার কারণে এই লালাগুলো এই খাদ্য বস্তুটাকে আমাদের মুখে যাতে আমরা চাবাতে পারি এবং পিচ্ছিল করে দেয়। এবং এই মুখের মধ্যেও এক ধরনের খাদ্যবস্তু হজমের প্রক্রিয়া কিন্তু মুখের থেকে শুরু হয়ে যায়। আমরা সবাই ভাবি যে খাবার খাওয়ার পর পেট থেকে খাদ্যবস্তু হজমের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এটা একটা ভুল ধারণা। আসলে সত্যি যেটা সাইন্টিফিক ধারণা হলো যে আমাদের মুখের থেকেই খাদ্যবস্তু পরিপাকের কার্যক্রম বা হজমের কার্যক্রমটা শুরু হয়ে যায়। আচ্ছা, এরপর আছে কি? অগ্নাশয়, যেটা বললাম যে আমাদের ডায়াবেটিস নির্ধারণ করে যেই অর্গান বা অঙ্গটা, সেটাকে বলা হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মধ্যে থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নামে দুইটা হরমোন তৈরি হয়। এই ইনসুলিনের কাজ হলো আমাদের বডিতে গ্লুকোজ বা আমরা মানে খাবার খাওয়ার পর প্রত্যেকটা খাবারের মধ্যেই গ্লুকোজ থাকে, কার্বোহাইড্রেট থাকে এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটা ভাঙা এবং ভেঙে সেটাকে শরীরে কাজে লাগানো, এই ইনসুলিনের কাজ হলো এটা। কিন্তু পুরো কারণে যখন এই ইনসুলিন ঠিক মতো রিলিজ হইতে পারে না এবং আমার তখন হয় কি যে আমরা খাবার খাচ্ছি ঠিকই, এই আমাদের এই এই খাবার খাওয়ার পর যে গ্লুকোজ গুলা সেগুলো ব্লাডে থেকে যায়, তখনই দেখা যায় সেটাকে বলা হয় ডায়াবেটিস বা হাইপারগ্লাইসেমিয়া। এই জিনিসগুলো আমরা আরো জানবো সমস্যা। তো যকৃৎ আছে, যকৃৎ বলতে আমরা লিভারকে বুঝাই, লিভার। পিত্তথলি, পিত্তথলি মানে যকৃতের নিচে একটা অংশ থাকে, সেটাকে পিত্ত রস জমা থাকে, সেটাকে বলা হয় পিত্তথলি। অনেকের সময় দেখা যায় পিত্তথলিতে পাথর হয়, এটাই সেই পিত্তথলি। তখন পাথর হলে আমরা এই পিত্তথলিটা কেটে ফেলি। আচ্ছা, তো লালা গ্রন্থিতে আমরা এখন যাব না, এখন আমরা লালা গ্রন্থি নেক্সট দিন থেকে পড়বো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে জানবো।
আচ্ছা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে জানবো। আচ্ছা, পেপটিক আলসার ডিজিজ বা পেপটিক আলসার বা পেটের আলসার, মানে এটা কি কিন্তু খুব কমন একটা রোগ যে পেটে আলসার হয়। আমরা অনেকেই শুনি যে বলে যে আমার পেটে আলসার আছে। তো রোগ পরিচিতি, ইহা পেটের ভিতরে ক্ষত রোগ। আলসার, আলসার মানে কিন্তু একটা ক্ষত। এটা যে শুধুমাত্র পেটেই হয় এরকম না, আপনার এটা শরীরের যে কোনো জায়গায় হইতে পারে। মানে আপনার শরীরের চামড়ার যে কোনো একটা অংশ যদি ছিলে যায় বা সেখানে একটা ধরনের ইনফেকশন হয় সেখান থেকে, বা গর্ত হয়। আলসার মানে এক প্রকার গর্ত বলতে পারেন খুব সহজ ভাষায়, গর্ত বা ক্ষতরোগ। এটা পেটে অতিরিক্ত পেপসিন বা অম্লাধিক্যের কারণে এই রোগ হয়। একে পেপটিক আলসার বলে। পেটে অতিরিক্ত অম্লাধিক্য মানে অ্যাসিডিটি বেশি বেড়ে যায় যখন, বা অ্যাসিডের কারণে পেপসিনের কারণে যখন অ্যাসিডিটি বেড়ে যায়, পেপসিনের কারণে যখন এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটের মধ্যে নিঃসরণ হয়, পেপসিন নিঃসরণ হয়, এগুলো যখন বেশি হয় তখন পেটের মধ্যে একটা অম্লাধিক্য, বা অম্ল মানে হলো অ্যাসিড, সোজা কথা অ্যাসিড, অ্যাসিড যখন বেড়ে যায় তখন এই পেটের মধ্যে এক ধরনের আলসার তৈরি হয়, সেটাকে বলা হয় পেপটিক আলসার। ইহা সাধারণত পাকস্থলী ও ডিওডেনামে বেশি হয়। এটা কই কই বেশি হয়? পাকস্থলী এবং ডিওডেনামে। পাকস্থলীর ক্ষতকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। এই আমাদের পাকস্থলী পাকস্থলীর নিচের অংশই ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে বলছিলাম ডিওডেনাম, মানে ক্ষুদ্রান্তেরই একটা অংশ হলো ডিওডেনাম। তাহলে এটা সাধারণত এই যে পেপটিক আলসারটা হয় দুইটা জায়গায়, মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে পেপটিক আলসার হয় দুই জায়গায়, একটা হলো পাকস্থলী। এই পাকস্থলীকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার, মানে পাকস্থলীর কে ইংরেজিতে বলা হয় গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিকে যে আলসারটা হয় এটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আর ডিওডেনামে যে আলসারটা হয় এটা হলো ডিওডেনাম ডিওডেনাম আলসার বা ডিওডেনাল আলসার। এই আলসার সাধারণত অম্লাধিক্যের কারণে হতে পারে, এছাড়া আরেকটা জিনিসের কারণে হতে পারে, সেটা হলো যে এক ধরনের ব্যাকটেরিয়া, এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ধরনের ব্যাকটেরিয়ার কারণেও এই আলসারটা হতে পারে। আচ্ছা, রোগের কারণ সমূহ কি বললাম তো, ব্যাকটেরিয়া এইচ পাইলোরি মানে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়াটার কারণেও সাধারণত এই যে আমাদের পেপটিক আলসার ডিজিজটা হয়ে থাকে। তো পেপটিক আলসার, যে এর আগে যেটা বললাম, পেপটিক আলসার কিন্তু দুইটা জিনিস, তাহলে যে পেপটিক আলসারের মধ্যে একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডিওডেনাল আলসার। আচ্ছা, এটা কেন আরো কি হইতে পারে? হাইপার অ্যাসিডিটি মানে অ্যাসিড যদি বেড়ে যায়, অম্লাধিক্য, ব্যথার ওষুধ বেশি খাইলে এবং স্টেরয়েড নিলে, ব্যথার ওষুধ যদি বেশি খাই, যার কারণে দেখবেন যে ব্যথার ওষুধ খাইলেই আমরা সাথে একটা গ্যাসের ওষুধ দেই। কেন দেই? যাতে এই ব্যথার ওষুধটা সাধারণত আমাদের পেটে যায় আলসার তৈরি করে, অ্যাসিডিটি বাড়ায় দেয়, যার কারণে সেখান থেকে আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ব্যথার ওষুধ দিলে অবশ্যই সাথে একটা আমাদের ব্যথার ওষুধের সাথে অবশ্যই একটা গ্যাসের ওষুধ খেতে হয়। আচ্ছা, স্টেরয়েড নিলে এরকম হয়, ধূমপান মদ্যপানের থেকেও হয় অনেক, মানে এরপর হচ্ছে টেনশন দুশ্চিন্তা এখান থেকে হতে পারে। এছাড়া চা কফি ঝাল ভাজা পোড়া ইত্যাদি বেশি বেশি খেলেও এই সমস্যা হতে পারে। আচ্ছা, রোগের লক্ষণ, রোগের লক্ষণ কি? পেট ব্যথা ও জ্বালা পোড়া, বুক জ্বালা পোড়া করবে। এরপর বমি ও বমি বমি ভাব হবে, মুখে অরুচি হবে। এরপর ওজন কমে যাবে। আলকাতরার মতো কালো পায়খানা হবে, মেলে না, মানে পায়খানা যদি আলকাতরার মতো পায়খানা হয় কালো, সেটাকে বলা হয় সাধারণত মেলে না। আচ্ছা, তাহলে তাহলে এই যে পেপটিক আলসার বা আমাদের এই যে পেটের আলসারের লক্ষণ কি? যে বুক জ্বালা পোড়া করবে, অনেক সময় রোগী বলবে যে আমার বুক জ্বালা পোড়া করে, পেট জ্বালা পোড়া করে, ব্যথা হয়। হ্যাঁ, বুক জ্বালা পোড়া করবে, পেট জ্বালা পোড়া করে, বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়। এরপর বমি হবে, বমি বমি ভাব লাগবে। এগুলো সাধারণ একটা রোগী, এগুলাই বলে সাধারণত। মুখে অরুচি হয়, খেতে পারে না। এরপর ওজন কমে যাবে এবং অনেক সময় আলকাতরার মতো কালো পায়খানা হতে পারে। আচ্ছা, এখান থেকে কমপ্লিকেশন কি হতে পারে? যে রক্ত বমি বা হেমাটেমেসিস, রক্ত বমি, এটাকে রক্ত বমিকে বলা হয় হেমাটেমেসিস।
আর হেমোপটাইসিস মানে হেমোপটাইসিস ইংলিশে বলে এটা হলো যখন আমরা কাশি দেই তখন যখন রক্ত আসে, দুটো আলাদা টার্ম। যাই হোক, মানে বমির সাথে যদি রক্ত আসে, রক্ত বমি, তাহলে এটা হলো রক্ত বমি হইতে পারে পেপটিক আলসার থেকে। পেটে ফুটো হয়ে যাওয়া, যখন এই আলসারটা আস্তে আস্তে বড় হতে হতে পেটের মধ্যে যে মানে আমাদের পাকস্থলীর যে গা সেটা থেকে মধ্যে যখন বড় হয়ে যাবে, হ্যাঁ, তখন সেটা আস্তে আস্তে পারফোরেশন বা পেটে ফুটা হয়ে যেতে পারে। তার মানে হলো সহজ ভাষায় যদি বলি যে এই যে একটা কাগজ, এই যে একটা কাগজ, এইটার গায়ে যখন আস্তে আস্তে প্রথমে হবে কি যে ছোট একটা ফোঁটা হবে, হ্যাঁ, সেখান থেকে এই যে ছোট একটা ফোঁটা হবে, এই যে একটু ছোট একটা ফোঁটা হবে, আমার ক্যামেরার দিকে যদি দেখা যায় ছোট একটা ফোঁটা হবে আলসারে। এরপর আস্তে আস্তে এটা যখন বাড়বে, বাড়তে বাড়তে যখন এই যে এরকম অবস্থা হয়ে যাবে, তখন পেট ফোঁটা হয়ে যাবে, মানে আমাদের পাকস্থলীটা ফোঁটা হয়ে যাবে, সেখান থেকে এই যে পারফোরেশন, সেটাকে বলা হয় পারফোরেশন। এটাও হয় রোগীদের, এরকম হাসপাতালে আমরা অনেক রোগী পাই যাদের পেটে পারফোরেশন হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক খারাপ একটা অবস্থা নিয়ে রোগী আসে, সেই ক্ষেত্রে দেখা যায় সাধারণত অপারেশনের প্রয়োজন হয়। পেট শক্ত হয়ে যায়, ঢোলের মতো শক্ত হয়ে যায়, পেটেরটা এরকম বাড়ি দিলে ঢোলের মতো বাজে, সেটাকে বলি আমরা পেট ফুটো হয়ে যাওয়া। এখান থেকে মানে এটা হলো পেপটিক আলসার ডিজিজের একটা কমপ্লিকেশন, পাকস্থলীর প্রতিবন্ধকতা, স্টোমাক অবস্ট্রাকশন, মানে হলো অনেক সময় এরকম হতে পারে, তাহলে পেট ফোটা হয়ে যেতে পারে, পেটে অবস্ট্রাকশন হতে পারে, মানে আমাদের খাদ্য বস্তুগুলা এক জায়গায় এসে জমা হয়ে গেল পেটের মধ্যে, আর খাদ্যটা পাস করতে পারতেছে না, এরকম হতে পারে, সেটাকে বলে অবস্ট্রাকশন। তাহলে অবস্ট্রাকশন পারফোরেশন, অবস্ট্রাকশন পারফোরেশন। আচ্ছা, আচ্ছা, এই তাহলে আমি এই আমার মনে করেন যে বুকে ব্যথা করতেছে, হ্যাঁ, এবং দেখা যায় যে সাধারণত খাওয়ার পরে, খাওয়ার আগে বিভিন্ন সময় বুকে ব্যথা হয়, খালি পেটে বুকে ব্যথা হয়, তখন আমরা কি করব? পরীক্ষা করব। পরীক্ষা কি? সেটা হলো আপার জিআই এন্ডোস্কোপি। এর জন্য আমরা পরীক্ষা করব আপার জিআই এন্ডোস্কোপি, মানে আমরা সোজা কথায় দেখবেন যে যাদের বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, তাদেরকে বলে এন্ডোস্কোপি পরীক্ষা করতে। তাহলে এই এন্ডোস্কোপি পরীক্ষাটা করলে সাধারণত আমরা বুঝবো যে এটা হলো আপার জিআই এন্ডোস্কোপি করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে স্টোমাক বা গ্যাস্ট্রিক আলসার না ডিওডেনাম আলসার। মানে এই এন্ডোস্কোপিটা কিভাবে করে যে আমাদের মুখ দিয়ে একটা ক্যামেরা ঢুকাই দেয় আমাদের পেটের মধ্যে, অন্ননালী দিয়ে পেটের মধ্যে ক্যামেরা ঢুকাই দেয়, এবং এই ক্যামেরাটা আমাদের পেটের চারদিকের যে দেয়াল সেটার ছবি তোলে। সাধারণত এটা খালি পেটে করা হয়, এবং ছবি তুলে দেখা যায় যে সেখানে কোনো আলসার আছে কিনা, আলসার বা ক্ষত আছে কিনা। তাহলে আমরা এই পেপটিক আলসার ডিজিজে খুব সহজভাবে একটা পরীক্ষা করব, সেটা হলো আপার জিআই এন্ডোস্কোপি। আচ্ছা, এছাড়া এইচ পাইলোরি টেস্ট করা যায়, আমাদের ব্লাড থেকে পরীক্ষা করা যায় এই এইচ পাইলোরি টেস্ট। এই এইচ পাইলোরি টেস্টটাও সাধারণত দেওয়া হয়ে থাকে অনেক সময়। আর হলো স্টুল ফর ওবিটি, এই পরীক্ষাটাও দেওয়া হয়। এটা হলো স্টুলের একটা পরীক্ষা, সেখান থেকে দেখা যায় যে স্টুলে আমাদের এই যে এইচ পাইলোরির কোনো জীবাণু আছে কিনা। আচ্ছা, এখন পেপটিক আলসারের চিকিৎসা। তাহলে আলসার বিরোধী একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ দিব? যে অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, মানে হলো আমরা সাধারণত গ্যাসের ওষুধ যেগুলা খাই, হ্যাঁ, এইসব গ্যাসের ওষুধ থেকে আমরা গ্যাসের ওষুধ যেগুলো খাই সেখান থেকে যে কোনো ধরনের একটা গ্যাস্ট্রিকের ওষুধ এটা দিতে হবে 2 বেলা করে। আচ্ছা, গ্যাসের ওষুধ দিতে হবে একটা, তাহলে আমরা অমিপ্রাজল দিতে পারি, সেকলো, লোসেকটিল, অমিপ্রাজল, বিভিন্ন ধরনের আছে। এই অমিপ্রাজলের মধ্যে আছে সার্জেল, ম্যাক্স প্রো, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, তবে ক্যাপসুল ফর্মটা খুব তাড়াতাড়ি কাজ করে, এবং তার থেকেও দ্রুত কাজ করে কোনটা, যে ওই যে মাপস, MUPS মাপস, যে ফর্মগুলো থাকে, হ্যাঁ, সার্জেল মাপস বা এই এক্সিম মাপস, হ্যাঁ, এই এই যে ওষুধগুলো, এগুলা অতি দ্রুত কাজ করে খাবার। আর সাধারণত আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে এই যতগুলো পেন্টোপ্রাজল, পেন্টোনিক্স, হ্যাঁ, এরপরে পেনসেক, এই ওষুধগুলা সব সময় 20 মিলিগ্রাম, মানে 2 বেলা, 20 পাওয়ারের 2 বেলা খাবে, আর 40 পাওয়ার খেলে 1 বেলা খাবে। তাহলে এটা যখন দিব 2 বার খাবে,
তাহলে হলো আহারের 30 মিনিট পূর্বে খাবে। এটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশে মানুষ অহরহ এই গ্যাসের ওষুধ নিয়মিত খায়, কিন্তু তার এই গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা বা পেপটিক আলসার ডিজিজের সমস্যা কমে না। যার সবচেয়ে বড় একটা কারণ হলো যে ওষুধটা কেউ নিয়মিত খায় না বা নিয়ম করে খায় না। কেমন নিয়ম করে খায় না? যে গ্যাসের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ বা পেপটিক আলসারের ওষুধ, এটা খাওয়ার একদম মানে নির্ধারিত সময় হলো খাবার কমপক্ষে আধা ঘন্টা আগে। কারণ এই ওষুধটা খালি পেটেই কাজ করে। কিন্তু যখন আমরা দেখা যায় যে খাবার খেয়ে এই ওষুধটা খাই, তখন আর এই ওষুধটা ওইভাবে কাজ করতে পারে না। কারণ কি, আসলে এখানে মেকানিজমটা কি হয়, যখন আমরা এই গ্যাসের ওষুধটা খাই তখন এটা হলো খালি পেটে কাজ করে আমাদের পেটের গায়ে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলা থাকে সেখানে যে শোষণ হয়, এবং সেখানে থেকে একটা সিগন্যাল দেয় যে আমার পাকস্থলীতে বেশি পরিমাণ গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা যাবে না, এটা সিগন্যাল দেয়। কিন্তু যখন দেখা যায় যে আমরা খাবার খাই, খাবার খাইলে হয় কি, যে খাবার খাওয়ার পরেই আমাদের পাকস্থলীতে একটা সিগন্যাল যায় যে এখন গ্যাস্ট্রিক জুস নির্গত করতে হবে। তো তাহলে যখন যেটা হয় কি, যে আমরা খাবার খাওয়ার আগেই একটা গ্যাসের ওষুধ খেয়ে খাবার খাই, তাহলে হলো কি, যে ওষুধটা খেলাম, খাওয়ার পর ওষুধটাকে তো কমপক্ষে আমার 20 মিনিট থেকে 30 মিনিট সময় দিতে হবে, যে ওষুধটা যাতে হজম হয় পুরো পেটের মধ্যে, পুরা পাকস্থলীর মধ্যে, পুরা ডিওডেনামের মধ্যে। তখন মানে ওই ওষুধটা ছড়ানো পর্যন্ত যে সময়টা, এই সময়টা যদি আমরা না দেই, তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে এই যে আমাদের এই ওষুধটা ঠিক মতো কাজ করে না, যার ফলে আমরা সারা বছর, বছরের পর বছর এই গ্যাসের ওষুধগুলা খেয়ে যাই, কিন্তু আসলে এর কোনো সুফল আমরা পাই না। এজন্য রোগীদেরকে আমাদের প্রথমে এই জিনিসটা খুব ভালোভাবে কাউন্সিলিং করে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে যে গ্যাসের ওষুধ দিলে অবশ্যই সেটা কমপক্ষে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে। এবং এই নিয়ম মেনে যদি গ্যাসের ওষুধ কেউ খায়, তাহলে তার গ্যাসের ওষুধটা সম্পূর্ণভাবে কাজ করবে। কমপক্ষে আমি গ্যাসের ওষুধটা খেয়ে কমপক্ষে আধা ঘন্টা পর আমি আমার খাবার খাবো। এটা যদি মেনে চলতে পারি আমরা, তাহলে দেখা যাবে যে আমাদের এই যে গ্যাস্ট্রিক আলসার এই সমস্যাগুলা খুব সহজেই চলে যাবে। আর হলো সাধারণত দেখা যায় যে অমিপ্রাজল বা ইসোমিপ্রাজল এই ওষুধগুলার, আমরা এমন মানুষ আছে যারা সারা বছরই এই ওষুধগুলা খাই। তো এই সারা বছর লং টাইম এই ওষুধগুলো আসলে কখনোই খাওয়া উচিত না। এইটার ডোজ সর্বোচ্চ কমপক্ষে একটানা 2 মাস হতে পারে, এর বেশি কখনো এটা হওয়া উচিত না। কারণ এরকম একটানা ওষুধ খেলে সেখান থেকে দেখা যায় আমাদের পেটের এক ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা নিয়মিত একটানা এই ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, পেন্টোপ্রাজল এই ওষুধগুলা কখনোই একটানা বেশি দিন খাবো না। খেলেও মাঝে মাঝে গ্যাপ দিয়ে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করব। গ্যাসের ওষুধের উপর নির্ভরতা আমাদের কমাতে হবে। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? জি স্যার, মানে অনেক সময় হচ্ছে মানে দম টান দিলে মানে বুকের সাইডে অনেক সময় মানে কেঁচা মারে বা খোঁচা দিয়ে ওঠে, এটা কি গ্যাসের জন্য হয় নাকি? বাবা, প্রশ্নটা আরেকবার একটু করেন, একটু আস্তে বলেন, মানে সাউন্ডের জন্য বুঝতে পারি। জি স্যার, অনেক সময় হচ্ছে দম মানে শ্বাস টান দেওয়ার সময় বুকের বাম পাশে কেঁচা দিয়ে ওঠে। হ্যাঁ, হ্যাঁ। শ্বাস মানে টান দেওয়ার সময় এটা কি গ্যাস্ট্রিকের জন্য হয় নাকি অন্য কোনো প্রবলেমের জন্য হয়? এটা হলো, এখন এটা আপনার কতদিন ধরে হচ্ছে? স্যার এই প্রবলেমটা আমার অনেকদিন যাবতই হয়। আমি এটার জন্য ডক্টর দেখাইছি, ওনারা ইসিজি করে এক্সরে করে বলছে যে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তার মানে এইচসিজি করে প্রবলেম নেই বলতে বোঝা গেছে যে আপনার মানে বুকে যেহেতু সমস্যা বলছেন, তারা আসলে প্রথমেই আমরা আসলে একটা সিরিয়াস অসুখ নিয়ে চিন্তা করি যে এটা হার্টের কোনো সমস্যা কিনা। মানে বুকে ব্যথা বললে আমরা প্রথমে চিন্তা করি যে এটা হার্টের কোনো সমস্যা কিনা। কারণ এই পেটের সমস্যা, এই ইয়ার সমস্যা, এগুলা কন্ট্রোল করা যায়, এগুলাতে মানে তাৎক্ষণিক রোগীর কোনো ক্ষতি হয় না। কিন্তু হার্টের যে সমস্যা, সেটা হলে রোগী তৎক্ষণাৎ খারাপ হয়ে যায়। আচ্ছা, যাই হোক। তো আপনাকে পরীক্ষা করার পর যেটা যেটা বলা হয়েছে যে তেমন কোনো সমস্যা নাই, তার মানে আপনার হার্টে কোনো সমস্যা নাই। কিন্তু এখন ঘটনা হলো যে আপনার যেহেতু বুকে ব্যথা হয় মানে বাম পাশে শ্বাস নিলে, বিশেষ করে এটা কয়েকটা কারণে হতে পারে। এক হলো যে এটা আসলে ডিউরেশন কতদিন ধরে, এটা একটু জানা দরকার। কারণ একটা অনেক সময় এরকম হতে পারে যে এটা মাংসপেশির ব্যথা হতে পারে।
যে আপনি যদি ব্যায়ামচরে বা মানে কোথাও এমন ভাবে শুয়ে থাকেন বা বসে থাকেন যেখানে আপনার ওই মাংসপেশিরা টান খায় বা সেখানে মাংসপেশিতে একটু অ্যাবনর্মাল পরিবেশ তৈরি হয়, সেখান থেকে এই বুকের ব্যথাটা হইতে পারে। যে শ্বাস নিলে ওখানে যখন টান লাগে সেখান থেকে বুকে ব্যথা হয়, এটা একটা হইতে পারে। আবার আরেকটা হইতে পারে যে এই আলসার বা গ্যাসের সমস্যা, সাধারণত গ্যাসের সমস্যা বা আলসার থেকেও এই যে এরকম এই আপনার এই বুকের ব্যথাটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি নিয়মিত ভাবে এই যে গ্যাসের ওষুধ, এখানে যতগুলো ওষুধ আছে, যে কোনো সার্জেল, ম্যাক্স, এক্সিউম, যে কোনো একটা ওষুধ, প্যান্টোনিক্স, এটা আপনি নিয়মিত কমপক্ষে 1 মাস এই ওষুধটা খাবেন। হ্যাঁ, নিয়মিত 1 মাস, খাবার আগে 2 বেলা করে খাবেন। এই যে এখানে যে প্রেসক্রিপশনটা আছে এটা মোটামুটি ফলো করলে আপনি আশা করি যদি এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ কমে যাবে। তাহলে এরপরে যে ড্রাগ, এরপর কি আছে, এই যে এটা নিতে পারেন যে স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যালো, বলেন। আচ্ছা এই যে বললেন যে একটা না গ্যাসের ওষুধ কতদিন খাওয়া যাবে না, কতদিনের বেশি? এটা হলো কমপক্ষে মানে আপনি সর্বোচ্চ 2 মাস একটা না গ্যাসের ওষুধ খেতে পারেন, কিন্তু এই যে এই অনেক ডাক্তার বা অনেকেই আছে এই ভুলটা করে, মানে ডাক্তারদের মধ্যে এই ভুলটা করে কি যে গ্যাসের ওষুধ লেখার পর কখনো প্রেসক্রিপশনে লেখা যাবে না এটা চলবে, এটা কখনোই লেখা যাবে না, এটা লেখা দণ্ডনীয় একটা অপরাধ। আপনি গ্যাসের ওষুধ লেখার পর আপনি সর্বোচ্চ ডিউরেশন 2 মাস পর্যন্ত আপনার প্রেসক্রিপশনে লিখতে পারবেন, এর বেশি লেখা যাবে না। কারণ আপনার পেটে যদি আলসার থাকে বা যে কোনো ধরনের সমস্যা থাকে, সর্বোচ্চ 2 মাস আপনি নিয়মিত এই গ্যাসের ওষুধটা যদি খান, এর মধ্যে আপনার এই সমস্যাটা সেরে যাওয়ার কথা। কিন্তু সমস্যাটা হয় কি যে আমরা নিয়মিত এই ওষুধটা খাই না, বা এই যে যেভাবে বললাম যে নিয়ম করে ওষুধটা খাই না, যার কারণে এই সমস্যাটা হয়। এজন্য 2 মাসের বেশি কোনোভাবে এই ওষুধটা একটানা খাওয়া উচিত না। কিন্তু আমাদের দেশে হয় কি যে আমরা তো আসলে বুঝি না, আমরা নিয়মিত সারা বছরই, এমন অনেক মানুষ আছে যে সারা বছরই এই গ্যাসের ওষুধটা খায়। এবং খাওয়ার একটা মানে খুব কমন সিনারি কি, যে ভাত খাইতে বসলাম, এর মধ্যে মনে হলো যে গ্যাসের ওষুধ খাই, খাই নিয়ে ভাত খাইতে বসলাম, খেয়ে ফেললাম। তার মানে আমি তার এই ওষুধটাকে 5 মিনিটের সময় দিলাম না যে পেটের মধ্যে যায় ওষুধটা কাজ করবে। হ্যাঁ, আবার অনেক সময় এটাও দেখা যায় যে খাবার খেয়ে ফেলছি, এরপরে মনে হলো যে আমি তো গ্যাসের ওষুধ খাইনি, তাই খেয়ে ফেললাম। ঠিক আছে, কাজ হবে না একদম তা না, কিন্তু আমার খালি পেটে খাইলে যদি 100% কাজ হয়, সেখানে আমি ভরা পেটে খাইলে আমার সেখানে হয়তো বা সর্বোচ্চ 10%, 15%, 20% কাজ হবে। এই জন্য বাকি বাকি পুরো টাকাটাই লস। হ্যাঁ, এজন্য নিয়ম করে এই গ্যাসের ওষুধটা খেতে হবে। তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো 2 মাসের বেশি খাওয়া যাবে না। আচ্ছা, এরপর অ্যান্টাসিড জাতীয় ওষুধ, আচ্ছা অ্যান্টাসিড জাতীয় সিরাপ খাইতে হবে একটা। হ্যাঁ, কি সিরাপ? অ্যান্টাসিড প্লাস খাইতে পারেন, গেবিসল সিরাপ আছে, এটা খুব ভালো। এরপর এসিনটা ম্যাক্স নামে একটা সিরাপ পাওয়া যায়। এমনকি আমার একটু পেটে জ্বালা পোড়ার কারণে আমি আজকে নিজেও একটা সিরাপ, এটা এই এসিনটা ম্যাক্স, এই সিরাপটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই যে এসিনটা ম্যাক্স, এই যে আমার কাছে একটা আছে, আজকে নিয়ে আসলাম, এসিনটা ম্যাক্স ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। হ্যাঁ, তো সাধারণত সিরাপ ফর্মে খাইলে ভালো। এরকম অবস্থা যখন মানে বেশি ব্যথা হয় বা বেশি অবস্থা খারাপ হয়ে যায়, তখন এই সিরাপ ফর্মটা কাজে লাগে। অ্যাসিনটামেক্স নামে পাওয়া যায়, আবার এই যে গেবিসল নামেও পাওয়া যায়, এছাড়া অ্যান্টাসিড প্লাস নামেও এই সিরাপটা পাওয়া যায়। এগুলোর মধ্যে যে কোনো একটা সিরাপ আপনি 3 চামচ করে দিনে 2 থেকে 3 বার খাবেন আহারের 30 মিনিট পর। মনে রাখতে হবে এই সিরাপগুলা খাবেন আহারের 30 মিনিট পর, খাবার খাওয়ার 30 মিনিট পর খাবেন। কারণ কি, এই সিরাপগুলো আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড গুলা বের হয় সেটাকে নিউট্রালাইজ করে, যার কারণে এটা খাবার আধা ঘন্টা পর খেলে ভালো কাজ করে। ক্ষত শুকানোর জন্য কি খাবেন? ক্ষত শুকানোর জন্য খাবেন সুক্রালফেট। সুক্রালফেট কি? গ্যাস্ট্রালফেট নামে পাওয়া যায়। হ্যাঁ, সুক্রেট নামেও পাওয়া যায়, বা গ্যাস্ট্রালফেট 1000 মিলিগ্রাম এই পাওয়ারে পাওয়া যায়। গ্যাস্ট্রালফেট এটা খুব পাওয়া যায়, এই যে গ্যাস্ট্রালফেট, GASTLFET, গ্যাস্ট্রালফেট 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম বলা যায়। 500 পাউডারও পাওয়া যায়। বড়রা যারা আছে তারা ওই যে 1000 মিলিগ্রাম খাইলে পান। হ্যাঁ, দিনে 3 বার খাবে। এটা হলো আহারে 1 ঘন্টা আগে খাইতে হয়, আহারের 1 ঘন্টা আগে খাইতে হয়। এবং অ্যান্টিবায়োটিক ক্লেরিথ্রোমাইসিন, হ্যাঁ, এখানে এই রিমেক বা ক্লেরিমেক্স যে কোনো একটা, মানে যদি আপনার ওই যে ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা 500 মিলিগ্রাম দিনে 2 বার করে 7 থেকে 14 দিন, যে কোনো 7 দিন বা 14 দিন এরকম করে খেতে পারেন। তো যেই ভাই প্রশ্ন করেছিলেন যে আপনার এরকম সমস্যা হচ্ছে, আপনি সম্পূর্ণ এই যে এই প্রেসক্রিপশনটা ফলো করলে
মোটামুটি 15 দিন থেকে 1 মাস নিয়মিত যদি ফলো করেন তাহলে আপনার এই সমস্যা কমে যাবে, যদি সেটা পেপটিক আলসার বা গ্যাসের সমস্যা হয়ে থাকে। তবে আপনার সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা সবার প্রয়োজন হয় না আগেই। হ্যাঁ, আগে শুরুতে এই যে গ্যাস্ট্রালফেট, একটা গ্যাভিসল সিরাপ, আর একটা এই যে ইয়া বলে গ্যাসের ওষুধ, এই 3টা জিনিস কন্টিনিউ করতে থাকেন, দেখবেন যে আশা করি কমে যাবে। আর অ্যান্টিবায়োটিকটা কখন প্রয়োজন হয়? যখন অ্যাকিউট পেইন, মানে হঠাৎ করে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন হয়। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় বলে রাখি যে এই গ্যাস্ট্রিক আলসার আর হলো ডিওডেনাল আলসার, হ্যাঁ, দুইটা পার্থক্য করার একটা সহজ পদ্ধতি হলো যে আপনি গ্যাস্ট্রিক আলসার হবে কখন? যে খাবার খাওয়ার পর যদি পেটে ব্যথা হয়, সেটা হলো গ্যাস্ট্রিক আলসার। খাবার খাইলেন, পাকস্থলীতে গেল, পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলীর গায়ে একটা নাড়াচাড়া দিল, হ্যাঁ, তাহলে তখন যদি ব্যথা হয় সেটাকে বলবো আমি গ্যাস্ট্রিক আলসার, হ্যাঁ, খাবার খাওয়ার পর। আর ডিওডেনাল আলসারটা হবে কি? খাবার খাওয়ার পর ভালো লাগবে কিন্তু খালি পেটে ব্যথা হবে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা চাইলে আপনারা একটা নোট করেও রাখতে পারেন কাগজের মধ্যে, যে গ্যাস্ট্রিক মানে পাকস্থলীতে যদি প্রদাহ হয় তাহলে তখন কি হবে? যখন আমি খাবার খাবো, খাবারগুলা যায় ওই পাকস্থলীর গায়ে ঘষা লাগবে না, তাহলে তখন হবে কি? যে আমার পাকস্থলীতে ব্যথা হবে। এটা হলো খাবার খাওয়ার পর যদি ব্যথা হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আবার খাবার খাওয়ার পর যদি ভালো লাগে বা খালি পেটে যদি ব্যথা হয় সেটাকে বলা হয় ডিওডেনাল আলসার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিস জেনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, উপদেশ দিতে হবে যে এইসব রোগীকে পেপটিক আলসার নিয়ে আসলে চা, কফি, তেল, ভাজা পোড়া নিষেধ, একদম নিষেধ, এসব খাওয়া যাবে না। ধূমপান, মদ্যপান, তামাক, জর্দা নিষেধ, দুধ জাতীয় খাবার নিষেধ, স্টেরয়েড, ব্যথার ওষুধ বর্জন করতে হবে। যাদের পেটের সমস্যা তাদের এই ব্যথার ওষুধগুলা পারতপক্ষে না খাওয়াই ভালো, আর পানি বেশি করে পান করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই যে রোগ সম্পর্কে এখানে এইটুকুই, আজকে এই রোগটা জানলাম আমরা। আজকে আমরা 2টা রোগ সম্পর্কে জানলাম পেপটিক আলসার ডিজিজের মধ্যে, গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডেনাল আলসার, 2টা রোগ সম্পর্কে জানলাম, গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার। আচ্ছা, এখন এই সব সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে সেটাও বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আজকের মতো এই ক্লাস এখানে শেষ করে দেব।